আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার এই বিষয়টির বিভিন্ন দিক আলোচনা করব। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার, ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার, এগুলো নিয়ে আমি আলোচনা করব। এতে তোমাদের সিলেবাসটা বুঝতে অনেক সুবিধা হবে। তাছাড়া এগুলির ভিতরেও মাঝে মাঝে ট্রান্সফরমেশন দেয়, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে বলে। এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো কাইন্ড। এই বিষয়গুলি সম্বন্ধে আমি বিস্তারিত আইডিয়া করব। তো এখানে আমাদের লার্নিং আউটকাম হবে সেন্টেন্স কত প্রকার অর্থ অনুযায়ী, অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কত প্রকার, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি। এই প্রত্যেকটা বাক্য সম্বন্ধে আমরা বিস্তারিত জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আমি বেসমেন্ট অফ সেন্টেন্স ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে বাক্যগুলোকে বিভিন্ন ভিত্তির উপর বেচ করে ভাগ করা হয়েছে। তেমনি তারই একটি অর্থাৎ অর্থ অনুযায়ী বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তারা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি। তারপর প্রশ্ন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আমাদের বিকল্প নামগুলিও জানতে হবে, কেননা অনেক সময় চালাকি করে অ্যাসার্টিভ সেন্টেন্স না বলে ডিক্লারেটিভ সেন্টেন্সও লিখে রাখতে পারে। তো তখনও যাতে আমরা বিব্রত না হই, এই জন্য আমরা অল্টারনেটিভ নামগুলো সবসময় জেনে রাখবো। তাহলে অ্যাসার্টিভ এবং অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স কোনগুলি? একদম যেগুলি সিম্পলি মেক্স এ স্টেটমেন্ট জেনারেল অর এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যদি কোনো মতামত প্রকাশ করে থাকি, যেটাই কোনো প্রকার রং ঢং কিংবা কোনো এক্সাজারেশন কোনো কিছু থাকবে না, একদম সিম্পলি যে বাক্যটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটার মাধ্যমে আমার মতামতটাকে আমি প্রকাশ করি, ডিক্লেয়ার করি, এই জন্য এটার আরেক নাম হচ্ছে কি ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, যেমন আই লাইক অনেস্ট পারসন, আই ডোন্ট লাইক ডিসঅনেস্ট পারসন। তো এই যে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এটা কি পজিটিভ অর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যেমন বিষয়টা যদি আমরা খেয়াল করি, এই যে পূর্বে আমরা এক্সাম্পল দিয়েছিলাম, একটা ছিল আই লাইক অনেস্ট পারসন, এটা অর্থাৎ আমি স্বাভাবিকভাবে বলেছিলাম পজিটিভ দৃষ্টিকোণ দিয়ে, অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টাইলে বলেছি। আবার পরবর্তী বাক্যটা দেখো আই ডোন্ট লাইক ডিসঅনেস্ট পারসন, এখানে আমি নেগেটিভ বিষয়টাকে ইউজ করেছি। তাহলে আমার যে ডিক্লারেশনটা, আমার যে মতামতটা, এটাকে আমি দুটোভাবে প্রকাশ করতে পারি, পজিটিভ স্টাইলেও পারি, নেগেটিভ স্টাইলেও পারি। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনেও অনেক সময় নেগেটিভ কথা অর্থাৎ নেগেটিভভাবে বোঝাতে হয়, আমার অনিচ্ছা প্রকাশ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ বাক্যগুলো আমরা প্রকাশ করে থাকি। এই যে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ সূচক বাক্য এবং না সূচক বাক্য যেটাই হোক, এটা আমরা পুরোপুরি আমাদের মতামতটাকে এর মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। যেহেতু এর দুটো দিক রয়েছে, এই জন্য অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়েছে, পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ। লক্ষ্য করবে তোমরা পজিটিভ নামটাও তোমাদের জানতে হবে। আমরা অবশ্যই অনেকেই অ্যাফার্মেটিভের সাথে পরিচিত। যদি একটু এক্সামের কথা চিন্তা করো, মাঝে মাঝে দেখবে একটা স্বাভাবিক একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বলছে পজিটিভ করো, তখন অনেকেই বিব্রত হয়ে যায়। পজিটিভ তো মূলত হয় ডিগ্রির, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কেন পজিটিভ করতে বলো? তাহলে কি প্রশ্নকর্তা ভুল করেছে? না, আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা নাম হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স। এই জন্য তোর অল্টারনেটিভ বিষয়গুলো নামগুলো জানতে হবে। তাহলে পজিটিভ সেন্টেন্স কোনগুলি? যেগুলো তারা পজিটিভ মিনিং প্রকাশ করে, অর্থাৎ হ্যাঁ বোধক কথা, না বোধক থাকবে না, সেটাকে আমরা পজিটিভ সেন্টেন্স বলবো বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো। আর যখন নেগেটিভ অর্থাৎ না বোধক অর্থ প্রকাশ করবে, তখন আমরা বলবো নেগেটিভ সেন্টেন্স। তাহলে এক্সাম্পলটা আমরা আগে দিয়ে রেখেছি, এই যে আই লাইক অনেস্ট পারসন অ্যান্ড আই ডোন্ট লাইক ডিসঅনেস্ট পারসন। ওকে, এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কোনগুলো হবে? আমি আগেই তোমাদের বারবার বলেছি, আমাদের এখানে সম্পূর্ণরূপে বেসমেন্ট অর্থাৎ ভিত্তিটা হচ্ছে কিন্তু অর্থ। আমরা এখানে গঠন কিংবা অ্যাডজেক্টিভের প্রাধান্য মানে অন্য কোনো কিছুকে আমি বিবেচনা রাখছি না। তাহলে যখন সেন্টেন্সটা এমন হবে যে ওই সেন্টেন্সটা দ্বারা আমি কিছু জানতে চাইবো বা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অধিকাংশ ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং অবশ্যই কোশ্চেন মার্কস শেষে থাকে, অ্যান্ড ইট এন্ডস উইথ আ কোশ্চেন মার্ক। অর্থাৎ বাক্যগুলি WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, শুরু হতে পারে নাও হতে পারে, কারণ অক্সিলারি ভার্ব দিয়েও হয়। সেগুলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাইন্ডসটা বলে আরও ক্লিয়ার হবো।
কিন্তু এটা অবশ্যই ইন্টিগ্রেটিভ চিহ্ন দ্বারা শেষ হবে। একটু লক্ষ্য করো, আমরা অনেক সময় ইন্টিগ্রেটিভ সেন্টেন্স লিখি অথবা ট্রান্সফর্ম করে ইন্টিগ্রেটিভ করি, কিন্তু অনেকে ইন্টিগ্রেশন চিহ্নটা দিতে ভুল করি এবং স্যাররা এর জন্য কেটে দেয়। অনেকে এটা নিয়ে আবার মাইন্ড করে যে এই টুর জন্য কেটে দিল। আসলে দেখো বিষয়টা খেয়াল করে, ইন্টিগ্রেশন চিহ্ন শেষে না দিলে কখনোই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয় না। সো এটা কিন্তু মারাত্মক ভুল। সো এটা জেনে নিতে হবে যে ইন্টিগ্রেটিভ বাক্যের শেষে অবশ্যই ইন্টিগ্রেটিভ চিহ্ন দিতে হবে। যেমন when are you going to turn in your writing assignment? Okay, there are 4 types of question sentence. এই যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স যেটাই বলি, এগুলোকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমি তোমাদের বারবারই বলে থাকি শ্রেণীবিভাগগুলো করা হয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, হয়তো সবই বাক্য, কিন্তু আমাদের ক্যাটাগরাইজ করার জন্য যে আমরা কাজগুলো করে থাকি, বিভিন্ন কাজ করে থাকি। যেমন কিছু প্রশ্ন আছে যেগুলোর প্রশ্ন উত্তর হবে সবসময় ইয়েস অথবা নো। তাহলে এই ধরনের প্রশ্নকে আমরা ইয়েস নো ইন্টিগ্রেটিভ বলবো। আবার যেগুলো চয়েস দেওয়া থাকবে সেগুলোকে আমরা অল্টারনেটিভ বা চয়েস ইন্টিগ্রেটিভ বলবো। ডাব্লিউএস দ্বারা যেগুলো প্রশ্ন করা সেগুলো আমরা ডাব্লিউএস ইন্টিগ্রেটিভ বলবো, এবং যে প্রশ্নগুলো স্বাভাবিক বাক্যে শেষে যুক্ত করে দেওয়া সেটাকে আমরা বলবো ট্যাগ কোশ্চেন। আমি বিস্তারিত আরেকটু আলোচনা করছি। ইয়েস নো ইন্টিগ্রেটিভ। ইয়েস নো ইন্টিগ্রেটিভ কোনগুলি? যেই প্রশ্নের উত্তর হবে ইয়েস অথবা নো, এই দুটো অ্যান্সারের মধ্যে প্রশ্নের উত্তরটা সীমাবদ্ধ, এবং ইয়েস এবং নো যদি ওই প্রশ্নের উত্তর না করা হয় তবে ওই প্রশ্নের উত্তরটা সঠিক মতো হয় না। উল্টাও বলতে পারি যে ইয়েস নো হবে অ্যান্সার, অথবা ঘুরাই বললে ইয়েস নো অ্যান্সার না করলে প্রশ্নের উত্তর হবে না। তাহলে ওইটাকে বলবো আমরা ইয়েস নো ইন্টারোগেটিভ। যেমন উইল ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসবে? অবশ্যই হ্যাঁ বা না আগে বলে নিতে হবে, তারপর তুমি যা বলো। সো আবার আরেকটা বিষয় জেনে নেওয়া উচিত, ইয়েস নো ইন্টারোগেটিভ আর ফর্মড উইথ দ্য হেল্প অফ অক্সিলারি ভার্ব। এটা সবসময় অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে গঠিত হবে। এখানে ডাব্লিউএস বা অন্য কিছু ব্যবহৃত হবে না। অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে দিয়ে আমরা যে প্রশ্নগুলো করবো ওইটাকে বলবো আমরা ইয়েস নো ইন্টারোগেটিভ। ওকে ওকে নেক্সট, অল্টারনেটিভ বা চয়েস ইন্টারোগেটিভ। এটাকে কেন বলা হয়েছে? কারণ দ্যাট গিভস এ চয়েস অ্যামং 2 or more অ্যান্সার্স। মানে তুমি অ্যান্সারটাকে বিস্তারিত করতে পারছো না, বা তুমি নিজের মতো করেও অ্যান্সার দিতে পারছো না, প্রশ্নের ভিতরেই তোমাকে চয়েস দিয়ে দেওয়া হচ্ছে, ওইগুলোর ভিতর থেকে তোমাকে বেছে নিতে হবে। এই জন্য এই প্রশ্নটার নাম দেওয়া হয়েছে অল্টারনেটিভ বা চয়েস কোশ্চেন। জাস্ট ফিচার অনুযায়ী এক একটা নাম দেওয়া হয়েছে, ক্লিয়ার? ফর এক্সাম্পল, ডু ইউ প্রিফার টি অর কফি? তুমি কি চা অথবা কফি কোনটা পছন্দ করবে? প্রিফার মানে পছন্দ করা। খেয়াল করো, এখানে কিন্তু তুমি ইচ্ছা করলে অন্য কিছু বলতে পারছো না, তোমার উত্তরটা সীমাবদ্ধ। কফি অথবা টি থেকে একটা পছন্দ করে নিতে হবে, চয়েস করে নিতে হবে। অথবা কফির বিকল্প টি, টি এর বিকল্প কফি। এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে অল্টারনেটিভ বা চয়েস ইন্টারোগেটিভ। এই বিষয়গুলো জানলে আমরা বাস্তব জীবনে যখন ইংরেজিতে কোনো প্রশ্ন করব তখন এগুলো বুঝতে সুবিধা হবে। যদি এরকম অল্টারনেটিভ বা চয়েস কোশ্চেন সম্বন্ধে আইডিয়া না থাকে, তখন হঠাৎ করে যখন একজনে নিজ থেকে তৈরি করবে ডু ইউ প্রিফার টি অর কফি, দ্যাট টাইম মানে ওই সময় সে বিব্রত ফিল করবে যে আসলে এরকম বাক্য হয় কিনা। কিন্তু যদি আমরা বাক্যের শ্রেণীবিভাগগুলি বিস্তারিতভাবে জানা থাকে তখন বুঝতে পারবো না এটা এক ধরনের মানে বাক্যের ভিতরে পড়বে, তখন ভিতরে কনফিউশন থাকবে না, কনফিডেন্সটা বেড়ে যাবে। ওকে নেক্সট, ডাব্লিউএস কোয়েশ্চেন বা ডাব্লিউএস ইন্টারোগেটিভ। এটা সম্বন্ধে আমরা সবাই পরিচিত, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, এই যে 9টা ডাব্লিউএস আছে, এই 9টা ডাব্লিউএস দিয়ে শুরুতে দিয়ে আমরা যে প্রশ্নটা করব সেটাকে আমরা বলবো ডাব্লিউএস ইন্টারোগেটিভ। এক্ষেত্রে ইয়েস নো ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা পুরোপুরি ফলো করা হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকবে। ডাব্লিউএস দেওয়ার কারণে উত্তরটা ইয়েস এবং নো এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর উত্তরটা আরও বেশি বিস্তারিত হবে। ক্লিয়ার? ওকে, আশা করি তাহলে তোমার ডাব্লিউএস ইন্টারোগেটিভ এটা সম্বন্ধে যদি আগেই জানো। এবার ট্যাগ কোশ্চেন, এটি সম্বন্ধে হয়তো বা যারা ছোটো ক্লাসের অনেকেই জানো না। ট্যাগ কোশ্চেন হচ্ছে জাস্ট ট্যাগ শব্দের অর্থটা একটু খুঁজে নিই। ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া বা অ্যাড করা। তার মানে কি, এই প্রশ্নগুলো জুড়ে দেওয়া হয় কিংবা যুক্ত করা হয়। এখন প্রশ্ন হতে পারে কিসের সাথে যুক্ত করা হয়? জাস্ট সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের শেষে যে প্রশ্নটা জুড়ে দেবো সেটাকে আমরা বলবো ট্যাগ কোশ্চেন। জাস্ট কোশ্চেন কি ফর্মড বাই অ্যাটাচিং কোশ্চেন ট্যাগ অন টু দ্য এন্ড অফ দ্য ডিক্লারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের শেষে একটু প্রশ্ন যোগ করে যে প্রশ্নটা আমি তৈরি করবো সেটাকে আমরা বলবো ট্যাগ কোশ্চেন। এটা ক্লাস 9-এ ট্যাগ কোশ্চেন উপরে মানে একটা অপশনই আছে এবং সেখানে 5 মার্কস একটা নং ট্যাগ কোশ্চেনের উপরে।
তো যাই হোক, দ্য ট্যাগ কোশ্চেন আর ইউজুয়ালি মেড অক্সিলারি ইনভার্টেড উইথ দ্য সাবজেক্ট। এখানেও জাস্ট সাবজেক্ট আগে অক্সিলারি ভার্বটা ব্যবহার করে বাক্যের শেষে এটা যুক্ত করে দেওয়া হয়। ফর এক্সাম্পল, ইউ আর ফ্রম চায়না, তুমি চায়না থেকে। এখন আমি প্রশ্ন করতে পারি, আরেন্ট ইউ, তাই কি? অর্থাৎ আমি বিষয়টা বলার পরে আবার একটু কনফার্ম হলাম বা তোমার কাছ থেকে আরেকটু জানতে চাইলাম যে ঠিক কিনা। হ্যাঁ, এই বিষয়টা, এই যে ছোট্ট একটা প্রশ্ন যোগ করে দিলাম, এটাকে আমরা বলবো ট্যাগ কোশ্চেন। ওকে, ক্লাস 9-এ এটা নিয়ে আরও একটা আলাদা লেকচার তৈরি করা হবে, শুধু ট্যাগ কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়। যাই হোক, আপাতত ট্যাগ কোশ্চেন কোনটা সেটা বুঝি নাও। অর্থাৎ বাক্যের শেষে, একটা অ্যাসার্টিভ বাক্যের শেষে আমি ছোট্ট করে যে প্রশ্নটা যুক্ত করব সেটাকে আমরা বলবো ট্যাগ কোশ্চেন। এবারে ইম্পারেটিভ, দেখো খেয়াল করে, ইম্পারেটিভের একটা সেন্টেন্সের নাম হচ্ছে কমান্ড সেন্টেন্স। ওকে, তো এটা দ্বারা কী বোঝাবে? যেটা আমরা সাধারণত বলে থাকি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অর্থাৎ রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন, এই যে এগুলি যে বাক্যগুলো দ্বারা প্রকাশ করা হবে সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এবং সাধারণত এটা ফুল স্টপ অর্থাৎ একটা পিরিয়ড বা একটা যে কোনো একটা পাংচুয়েশন দিয়ে আমরা শেষ করি, তবে মাঝে মাঝে এক্সক্লামেশন চিহ্ন বসতে পারে। এটা একটু জেনে নেওয়া উচিত, কেননা অনেক সময় আমরা নোট অফ এক্সক্লামেশন দেখে অনেকে আমরা ভুল ধরতে যাই, যেটা তো একটা সিম্পল বাক্য, তার এটা নোট অফ এক্সক্লামেশন দিয়েছে কেন? যদি নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ এক্সক্লামেশন চিহ্ন দেওয়াই থাকে, তখন বুঝতে হবে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ওটা দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এরকম কিছু বোঝানো হয়েছে। যেমন গেট আপ, গেট ইউর হ্যান্ডস আপ, তোমার হাত তোলো, এটা একটা দেখো এই যে আদেশ দেওয়া হয়েছে। প্লিজ সিট ডাউন, যে অনুরোধ করা হয়েছে। যেমন আই নিড ইউ টু সিট ডাউন নাও, মানে আমাকে তোমাকে এখন বসাতে হবে। হ্যাঁ, যে এই যে এই ধরনের বাক্য শেষে আমরা অনেক সময় এক্সক্লামেশন চিহ্ন পাইতে পারি। যদি নোট অফ এক্সক্লামেশন পাও তখন বুঝতে হবে যে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার অপটেটিভ, লক্ষ্য করো অনেক সময় ইন্টারনেট বা বিভিন্ন জায়গায় দেখলে দেখবে অপটেটিভ সেন্টেন্সটা ওমিট করা হয় বা ওরকম লেখা হয় না, এটা ইম্পারেটিভের ভিতরেই গণ্য করা হয়। আবার তোমরা যদি তোমাদের সিলেবাসের দিকে তাকাও তখনও দেখবে অপটেটিভ সেন্টেন্সে কোনো সময় রূপান্তর করতে বলা হয় না, কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্সকে আলাদা করেছি, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা এইগুলো প্রকাশ করে ওই সেন্টেন্সটাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। এটা সম্বন্ধে একটু আমরা জেনে নিই। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে আল্লাহ বিলেস, আল্লাহ তোমাকে তোমার মঙ্গল করুক। এই যে একটা আমি তো প্রার্থনা করলাম, তো এই প্রার্থনা বা ইচ্ছা যে সেন্টেন্সগুলো দ্বারা প্রকাশ করা হবে সেটাকে আমরা বলবো অপারেটিভ সেন্টেন্স। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? যেই সেন্টেন্স দ্বারা মানে আমার একটা আকস্মিক অর্থাৎ মনের একটা গভীর ভাবাবেগ বা উত্তেজনা যেই বাক্যগুলি দ্বারা বা যেই শব্দ দ্বারা আমরা প্রকাশ করব, সেই শব্দগুলি যে বাক্যে থাকবে সেই বাক্যগুলোকে আমরা বলবো কি এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ আমার একটা সাডেন হঠাৎ কোনো এক্সপ্রেশন কিংবা আমার ওভারলোডেড মানে অতিরিক্ত কোনো এক্সপ্রেশন আমি যখন দেব, সেটা হতে পারে দুঃখে, হতে পারে কষ্টে, হতে পারে আনন্দে, মানে বিভিন্ন স্টাইল হতে পারে, তো সেইটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, যেমন মেনি মেনি সুইট রিটার্নস অফ দ্য ডে, হোয়াট এ কিউট বেবি, হাউ ব্রাইটলি ইট শাইন্স। এক্ষেত্রে মানে তোমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি যে চেঞ্জিং সেন্টেন্স, এটা আরও বিস্তারিত আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স কি। তবে এখানে সংক্ষেপে বলছি যে মূলত অ্যাডজেক্টিভের উপর বেচ করেই এক্সক্লামেটরি সেন্টেন্সটা হয়ে থাকে। তো এই বাক্যটা তুমি খেয়াল করো, হোয়াট এ কিউট বেবি, এই বাক্যে দেখো কোনো সাবজেক্ট ভার্ব নাই। এসব বাক্য অনেক সময় তোমাদের অ্যাসার্টিভ করতে বলে, তখন বুঝতে হবে যে এই বাক্যে মূলত সাবজেক্ট ভার্বটা উজ্জ্ব আছে। মানে এটাকে আমরা পুরোপুরি বলতে পারি হোয়াট এ কিউট বেবি ইট ইজ। এখানে আবার ভাবতে পারো বেবি, তাহলে আমি ইট বললাম কেন? শিশু, এদেরকে ইংরেজি ভাষায় এদের পরিবর্তে প্রোনাউন বসানো হয় ইট, ক্লিয়ার? কিন্তু বড় মানুষ হলে তখন আমরা পুরুষের পরিবর্তে বসাই হি, মহিলাদের পরিবর্তে বসাই শি, কিন্তু বাচ্চাদের পরিবর্তে বসানো হয় ইট, ক্লিয়ার? তাহলে তখন হবে ইট ইজ এ ভেরি কিউট বেবি। যাই হোক, এটা আমি এক্সক্লামেটরি সেন্টেন্সের পরিবর্তনের সময় আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা অর্থ অনুযায়ী যে বাক্য 5 প্রকার সেগুলো সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়েছ। তো যাই হোক, তোমাদের সাথে ওয়াদা ছিল, দ্রুত এটাকে আমিও ভিডিও করে দিলাম। ধন্যবাদ সকলকে, অবশ্যই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।